হিউজ ট্যাক্স যেটা দেওয়া হচ্ছে সেটা রিটার্নে আমি অনেক কিছু পাচ্ছি। আমি সেখান থেকে পেনশনের জন্য ফ্যাসিলিটি পাচ্ছি, আমি আমার জব থেকে অনেক ধরনের ফ্যাসিলিটি। আসসালামু আলাইকুম। সুইডেনে কি ভালো লাগে না সেটা নিয়ে আজকে কথা বলবো, পার্ট 3। স্টকহোলমের এক কাপলের সাথে কথা হয়েছে এবং তারা খুব ইন্টারেস্টিং কিছু তথ্য দিয়েছে যে আমি এটা নিয়ে ভিডিও ক্রিয়েট করতে পারি, এবং আজকে তাদের কন্টেন্ট নিয়েই কথা বলবো, সুইডেনে কি ভালো লাগে না। তো সুইডেনে কি ভালো লাগে না, যাদের সাথে কথা বলেছিলাম যে কাপলের সাথে, তারা একসময় বোরোসে বসবাস করতেন এবং তারা পরবর্তীতে স্টকহোলমে মুভ করে, এবং স্টকহোলমে মুভ করার পর তারা বোরোসের কিছু এক্সপিরিয়েন্সও শেয়ার করে এবং সাথে সাথে তারা স্টকহোলমে সেই সিটির কিছু এক্সপিরিয়েন্সও শেয়ার করে। যারা যারা স্প্রিং সেমিস্টার 2022-এর জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, তাদের অ্যাপ্লিকেশন পিরিয়ড অলরেডি চলছে। 16ই আগস্ট পর্যন্ত এই অ্যাপ্লিকেশন চলবে। আমরা যদিও 16ই আগস্ট পর্যন্ত নতুন স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করবো না, বাট আমরা এই জুলাই মাসটা বিভিন্ন নতুন স্টুডেন্টদেরকে নিচ্ছি এবং তাদেরকে নিয়ে আমরা কাজ করা শুরু করেছি। সো যারা যারা ইন্টারেস্টেড তারা প্রথমেই www.nordictrans.ac-তে গিয়ে এলিজিবিলিটি ট্যাব আছে, ওখানে এলিজিবিলিটি টেস্ট, সেই এলিজিবিলিটি টেস্টে ক্লিক করবেন এবং সেখানে আপনারা এলিজিবিলিটি টেস্ট দিবেন। এলিজিবিলিটি টেস্টে যদি আপনি পাস করেন তাহলে সরাসরি আপনি একটা ইমেল পাবেন নর্ডিকট্রান্স থেকে। আর যদি মনে করেন যে আপনি আরও কিছু তথ্য জানতে চান, তাহলে আপনি service@nordictrans.ac-তে ইমেল করুন, এবং ইমেল করলে খাদিজা অথবা দিনা আপনাদেরকে ইমেল করে সহযোগিতা করবে। আমি আরেকটা নোটামিন বলে রাখছি, সেটা হচ্ছে যে নর্ডিকট্রান্সের ওয়েব পেজে কয়েকদিন ধরে সমস্যা চলছিল, সার্ভার ডাউন ছিল। এখন সার্ভারের এই প্রবলেমটা সলভ হয়েছে এবং আজকে থেকে সবাইকে ইমেল করা হচ্ছে। সো যারা যারা ইমেল এখনও পর্যন্ত পান নাই, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো একটু ওয়েট করার জন্য। হয়তো আজকে রাতে বা কালকে সকালের মধ্যে আপনারা ইমেল পেয়ে যারা যারা অটাম সেমিস্টার 2022-এর জন্য অ্যাপ্লিকেশন করতে চান, তাদের জন্য বলতে চাচ্ছি যে 16ই অক্টোবর 2021 সাল থেকে 2022-এর অটাম সেমিস্টার, অর্থাৎ যেটা অগাস্টের সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে 2022-এ, তার অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে। 16ই অক্টোবর থেকে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে এবং আমরা অনেক স্টুডেন্টের সাথে অলরেডি কথা বলে রেখেছি, তাদের পেপারস নিয়ে রেখেছি এবং তাদের সাথে আমরা অলরেডি প্রসিড করার জন্য 1 অক্টোবর থেকে কাজ শুরু করব, যেন কোনো কারণে দেরি না হয় অ্যাপ্লিকেশন। আমরা 16ই অক্টোবর থেকে একদম প্রোঅ্যাক্টিভলি কাজ করা শুরু করবো তাদেরকে নিয়ে। এর আগে যেই স্ট্র্যাটেজিক্যাল যেই কোর্স সিলেকশন, ইউনিভার্সিটি সিলেকশন, কোন শহরে আসবে কোন শহরে আসবে না, এই ধরনের যে মিটিংগুলো আছে সেগুলো আমরা অক্টোবরের আগে করে আপনাদের, যেহেতু অনেক ধরনের স্টুডেন্ট আসে অক্টোবরের পরে, তখন তাদেরকে নিয়ে নতুনভাবে কাজ করা লাগে। যারা যারা এখন থেকে আমাদের সাথে যোগাযোগ করছেন, তাদের অ্যাপ্লিকেশনের প্রায়োরিটিটা তারা খুব সহজে পাবেন। ওকে, এইবার আমি টপিকে চলে আসছে সামার মস্কিউটো। সামার মস্কিউটো সুইডেনে সামারে মস্কিউটো দেখা যায়, এবং যেই কাপলদের ইন্টারভিউ আমি নিয়েছি, সেই কাপলরা সামারে মস্কিউটো নিয়ে অভিযোগ করেছে। তারা বলেছে যে তাদের এক্সপিরিয়েন্স বোরোসে যেরকম ছিল, যে মস্কিউটো বাসায় ঢোকে সামারে, ঠিক সেম এক্সপিরিয়েন্স তাদের স্টকহোলমে যাওয়ার পরেও হয়েছে। তারা মস্কিউটো দেখেছে এবং মস্কিউটো বাসার ভেতরে অনেক বেশি মস্কিউটো ঢোকে, বাইরেও দেখা যায় বেঞ্চিতে বসে থাকলে সেখানে অনেক মস্কিউটো কামড়ায়, এবং মস্কিউটোগুলো অনেক বড় বড়, বাংলাদেশের মতো ছোটো ছোটো মস্কিউটো না। সো এই মস্কিউটোগুলো অনেক সময় দেখা যায় অনেক ফরেস্ট থেকে আসে, অনেক সময় দেখা যায় পার্ক থেকে আসতেছে, তো বোঝা মুশকিল যে কোনটা বিষাক্ত কোনটা বিষাক্ত না। সো এই জন্য সবাইকে সতর্ক থাকতে হয়। এই জিনিসটাই কাপলের ভালো লাগেনি। 2 নাম্বার কি ভালো লাগেনি, হিউজ ট্যাক্স। এখানে 32% থেকে বা 30% থেকে শুরু করে অনেকে 45 থেকে 50% ট্যাক্স দিতে হয়। এটা ডিপেন্ড করে যে আপনি কোন কমিউনে থাকেন এবং আপনার স্যালারির রেঞ্জটা কতটুকু। যদি আপনার স্যালারি রেঞ্জ 45,000 ক্রাউনের নিচে হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে 30 থেকে 37% পর্যন্ত আপনাকে ট্যাক্স দিতে হতে পারে। ডিপেন্ড করে কোন কমিউনে, কোন সিটিতে আপনি আছেন সেটার উপর, কোন সিটি কর্পোরেশনের আন্ডারে আপনি জব করছেন সেটার উপর। সো হিউজ ট্যাক্সের ব্যাপারটা তাদের ভালো লাগে নেই, যদিও আমার কাছে মনে হয় যে হিউজ ট্যাক্স দিয়ে আমি আবার রিটার্ন পাচ্ছি অনেক কিছু। আমি বছর শেষে আমি একটা ট্যাক্স রিটার্ন পাচ্ছি, যদি আমার স্যালারি একটা পরিমিত পর্যায়ে থাকে। তাহলে যদি কারো স্যালারি অনেক বেশি হয়, সেক্ষেত্রে তাদেরকে ট্যাক্সের উল্টা দিতে হয়। বাট হিউজ ট্যাক্সের এই ব্যাপারটা একটা কনসার্নে এসছে যে অনেক বেশি ট্যাক্স দিতে হয় এখানে। বাট বেশি ট্যাক্স দেওয়ার কারণে কিন্তু এখানে অনেক ধরনের ফ্যাসিলিটি আপনি পাচ্ছেন। আপনি সুন্দর রাস্তাঘাট পাচ্ছেন, যারা আপনার ট্যাক্সের টাকা এগুলো পরিষ্কার করছে। আপনি সুন্দর বাগান পাচ্ছেন, আপনি সুন্দর পার্ক পাচ্ছেন, যেগুলোতে আপনার ছেলেমেয়েরা রিক্রিয়েশনাল খেলাধুলা করছে। আপনি খুব সুন্দর একটা কমিউনিটি পাচ্ছেন, যেখানে আপনারা যেই এরিয়াতে থাকেন সেই এরিয়াতে সিঁড়ি থেকে মোছা থেকে শুরু করে পার্কের যেই মেনটেনেন্সগুলো আছে সেগুলো কমিউন মেনটেন করছে। সুন্দর একটা প্রকৃতি তারা মেনটেন করছে, গাছপালা দিয়ে, ফুল দিয়ে। সামারের সময় বা উইন্টারের সময় সুন্দর সুন্দর জায়গাগুলোতে তারা অনেক ইনডোরের গেমের ব্যবস্থা করে রাখে। এই জিনিসগুলো কিন্তু আপনি পাচ্ছেন ফ্রি এডুকেশন সিস্টেম, আপনি হিউজ ট্যাক্স দেওয়ার মাধ্যমে ফ্রি মেডিকেল সিস্টেমও পাচ্ছেন,
ফ্রি এডুকেশন সিস্টেম, ফ্রি মেডিকেল সিস্টেম নিয়ে পরে আরেক সময় কথা বলা যাবে। বাট আমার কাছে মনে হয় হিউজ ট্যাক্স যেটা দেওয়া হচ্ছে সেটা রিটার্নে আমি অনেক কিছু পাচ্ছি। আমি সেখান থেকে পেনশনের জন্য ফ্যাসিলিটি পাচ্ছি, আমি আমার জব থেকে অনেক ধরনের ফ্যাসিলিটি পাচ্ছি। সো এটা একেবারে অযাচিত যে আপনি হিউজ ট্যাক্স দিচ্ছেন কিন্তু বিনিময়ে আপনি কিছু পাচ্ছেন না, দ্যাটস অ্যানাদার থিং। বাট হিউজ ট্যাক্স দেওয়ার কারণে কিন্তু আপনি অনেক কিছু রিটার্নও পাচ্ছেন। বাট এই জিনিসটা এই কাপলের ভালো লাগে। থার্ড, আফটার 18 চিলড্রেন সেপারেশন হয়ে যাওয়াটা এই কাপলের যেই ভাইয়াটা আছে ওনার ভালো লাগে না। ওনার কাছে মনে হয় যে আফটার 18 আমাদের বাংলাদেশে যেরকম বা আমাদের ইন্ডিয়াতে বা আমাদের প্রতিবেশী কান্ট্রিতে 18 কেন সারা জীবন তারা তাদের বাবা মার জন্য করে যায়, বাবা মার সাথে থাকে, বাবা মার সাথে একসাথে তারা বসবাস করে এবং এটা একটা ফ্যামিলি বন্ধনে তারা আবদ্ধ থাকে। এই যে পরিবারের একটা বন্ধন, এই বন্ধনটা আমাদের সমাজে, আমাদের বাংলাদেশের সমাজে খুব সম্মানজনক এবং আমরা এটাকে খুব রেসপেক্ট করি। কিন্তু এইখানে সুইডেনে 18 বছর হয়ে যাওয়ার পরে বাচ্চারা আলাদা হয়ে যায় এবং তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। তারা যেই পর্যন্ত 18 বছর পর্যন্ত ডিপেন্ডেন্ট থাকে তারপর তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় এবং এই ইন্ডিপেন্ডেন্সের কারণ হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট। যখন তারা ইন্ডিপেন্ডেন্ট হবে তখন তারা কাজ খুঁজবে, কাজের মাধ্যমে তারা যখন টাকা ইনকাম করবে তখন তারা ইনডাইরেক্টলি সরকারকে ট্যাক্স পে করবে এবং তার মাধ্যমে ইকোনমিক ডেভেলপমেন্টে কাজ করবে। সো একটা স্টুডেন্ট 18 বছরের পরেই অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় এবং তার নিজের মতো করে তার নিজের লাইফকে বাঁচতে শুরু করে, শিখতে শুরু করে এবং ইনভেন্ট করতে শুরু করে, অনেক ডিসকভার করে তার লাইফে। এই এক্সপ্লোরটা একটা বাচ্চা বাংলাদেশে 25 বছর বয়সেও করে না, কারণ সে তার বাবা মার কাছে থাকে এবং বাবা মা তাকে সব কিছুতে ইনফ্লুয়েন্স করে। যে ইনফ্লুয়েন্সের কারণে একটা বাচ্চা ইন্ডিপেন্ডেন্ট হইতে পারে না আফটার 25 ইয়ার্স। অনেক সময় হয় 18 বছরের পরে, কিন্তু অনেক সময় দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 25 বছরও একটা বাচ্চা ইন্ডিপেন্ডেন্ট হয় না। অনেকে দেখা যায় বিয়ের পরে ইন্ডিপেন্ডেন্ট হয় বাংলাদেশে। এটা একেবারে রিয়েল একদম এক্সপিরিয়েন্স থেকে বললাম আর কি। কিন্তু এখানে সুইডেনে 18 বছরের পরেই সাধারণভাবে সবাই আলাদা হয়ে যায় এবং তারা তাদের নিজেদের পরিবারকে নিজেদের পরিবারের একজন অংশ ভাবতে শুরু করে। তখন তারা হয়তো কারোর সাথে সাম্য থাকে বা কাউকে ম্যারি করে, তখন তারা একসাথে থাকে, বাবা মাকে তারা ছেড়ে দেয়। এই জিনিসটা কাপলের আমার যে ভাইয়াটা আছে তার পছন্দ হয় না। তার কাছে মনে হয়েছে 18 বছর পরে যে সেপারেশন হয়ে যাওয়া, এই 18 ইয়ার্সের সেপারেশনটা হয়তো আরেকটু পরেও হলেও হতে পারতো। বাট প্যারেন্টসের সাথে থাকা, এইটা বাংলাদেশের ক্ষেত্রে যতটা ইম্পর্টেন্ট, সুইডেনে টু লিভ উইথ প্যারেন্টস ইটস নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। কারণ আমাদের সমাজ ব্যবস্থা এবং এখানের সমাজ ব্যবস্থার মধ্যে অনেকটা তফাৎ আছে। ফোর্থ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সামারের যেই লেকগুলো আছে, যেই সমুদ্রের পানি আছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সামারে যদি টেম্পারেচার অত ভালো না ওঠে, যেমন ধরেন 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি না ওঠে, তাহলেও দেখা যায় যে পানি যেটা আছে, যে পানিতে আপনি গোসল করবেন, লেক ওয়াটার হোক অথবা সি ওয়াটার হোক, আপনি নামবেন এবং সেটা খুব কোল্ড ওয়াটার। অর্থাৎ আপনি গোসল করার জন্য হয়তো সামারে খুব এক্সাইটেড হয়ে আপনি নামবেন, কিন্তু নামার পরে দেখবেন পানিটা অনেক ঠান্ডা। অর্থাৎ পানিটার টেম্পারেচার 13, 14, 15, 16 এরকম থাকে। হ্যাঁ, অবশ্যই 20-এর উপরে থাকে তখনই, যখন টেম্পারেচারটা 30-এর বা 30-এর উপরে হয় তখন থাকে, কিন্তু আদারওয়াইজ টেম্পারেচার 12 থেকে আরম্ভ করে 18-এর মধ্যেই থাকে। সো এই ক্ষেত্রে আপনাকে যখন ঠান্ডা পানিতে আপনি গোসল করতে নামবেন তখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি ঠান্ডা পানিতে গোসল করতে নামতেছেন, পানিটা কিন্তু অনেক ঠান্ডা, যদিও এটা সামার। সো এটা মাথায় রাখতে হবে। এটা আমার যে আপুটা আছে কাপলের মধ্যে, ওনার ভালো লাগে না, ওনার কাছে মনে হয়েছে পানিটা একটু গরম হতে পারতো। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কথা আমি বলবো যে এখানে ইউরোপের প্রত্যেকটা কান্ট্রিতেই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, কারণ তারা তাদের প্রত্যেকের ল্যাঙ্গুয়েজ খুব রেসপেক্ট করে। জার্মানিতে আপনি যাবেন, জার্মান ল্যাঙ্গুয়েজকে তারা রেসপেক্ট করে। সুইডেনে সুইডিশ ল্যাঙ্গুয়েজকে তারা রেসপেক্ট করে। ল্যাঙ্গুয়েজের প্রতি রেসপেক্ট থাকাটা আমি মনে করি প্রত্যেকটা জাতির জন্য খুব ইম্পর্ট্যান্ট। আমরা বাংলাদেশে আমাদের বাংলাদেশিদের যে বাংলা ভাষা আছে, সেই বাংলা ভাষার প্রতি আমাদের খুব রেসপেক্ট থাকা উচিত এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই রেসপেক্ট থাকা উচিত। আমি সবসময় বাংলা ভাষায় কথা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। যেখানেই বাংলাদেশি দেখি তখনই সাথে সাথে বাংলায় ট্রান্সফার করি কথাবার্তা, এবং বাংলা ভাষাকে আমি খুব পার্সোনালি আমি খুব পছন্দ করি। আমার কাছে মনে হয় এই ভাষাটা আমার প্রাণের ভাষা এবং এই ভাষাটাতে আমি আমার সবচেয়ে বেশি মনের ভাব প্রকাশ করতে পারি। আমি একটা ফরেনার হিসেবে বাংলা ভাষার প্রতি যেই একটা আবেগ দেখাচ্ছি আমার নিজের ভাষার প্রতি, এখানে একটা মানুষ যখন সুইডিশ যেই মানুষটা আছে, সেই মানুষটাও কিন্তু সুইডিশ ভাষার প্রতি ঠিক ততটাই আবেগপ্রবণ। সেই জন্য তারা চায় যে ইমিগ্রেন্ট যারা আসে এখানে বা যারা এখানে এসে ইকোনমিক ডেভেলপমেন্টে হাত দিতে চায়, তাদেরকে অবশ্যই সুইডিশ ল্যাঙ্গুয়েজ জানার প্রয়োজন আছে। যদিও আমাদের জন্য সুইডিশ ল্যাঙ্গুয়েজটা এই বয়সে শেখাটা অনেক ডিফিকাল্ট, যে কোনো ল্যাঙ্গুয়েজই এই বয়সে শেখাটা ডিফিকাল্ট, কিন্তু যদি আপনি চান যে আপনি ল্যাঙ্গুয়েজ শিখবেন এবং ল্যাঙ্গুয়েজ শিখে আপনি এখানে জব করবেন বা আপনি যদি ডিটারমাইন্ড হন, তাহলে সেই ক্ষেত্রে অনেক মানুষই সেটা করেছে এবং আমার মনে হয় না এটা খুব একটা প্রবলেম। সো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা পছন্দ হয় নাই ওই কাপলের কাছে, এবং তারা বলেছে যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে চাকরি পেতে সমস্যা হয়। অবশ্যই আপনি যে কান্ট্রিতে আসছেন সেই কান্ট্রির নিয়ম শৃঙ্খলা মেনেই আপনি চলবেন, এবং তারা যদি ল্যাঙ্গুয়েজকে প্রেফার করে, অবশ্যই আপনার কাজ হচ্ছে ল্যাঙ্গুয়েজকে শিখে দেন আপনি সেই ল্যাঙ্গুয়েজে আপনি জব করবেন। যদিও আমি এটা অ্যাজ এ বাঙালি আমি বলতে পারি যে অবশ্যই ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার তো অবশ্যই আছে।
সো আমি এটা অ্যাগ্রি করি, কিন্তু আমার কাছে মনে হয় যে অন্য পক্ষে অন দ্য আদার হ্যান্ড আমার কাছে মনে হয় যে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটা আপনি ইচ্ছা করলে কাটিয়ে উঠতে পারবেন। ইটস নট এ ম্যাটার, জাস্ট ম্যাটার অফ টাইম। আচ্ছা, আরেকটা জিনিস তাদের কাছে খারাপ লেগেছে, এটা লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে অ্যাকোমোডেশনের প্রবলেম। অ্যাকোমোডেশনের প্রবলেমটা পুরো সুইডেনে আছে এবং প্রত্যেকটা সিটিতে আছে। কেন? বিকজ এখানে পপুলেশন রেজিস্ট্রি করে যেই মানুষরা এখানে অনেক বছর ধরে থাকতেছে তাদের জন্য অ্যাকোমোডেশন প্রিপেয়ার করা। এখানে এরকম না যে বাংলাদেশের মতো সিটিতে গাছ কেটে বা খাল বা পুকুর বা নদী ভরাট করে বিল্ডিং করে তারপরে মানুষের জন্য থাকার ব্যবস্থা করে দিবে, ব্যাপারটা এরকম না। সেজন্য এখানে সব কিছু খুব সিস্টেম ওয়াইজ মেনটেন করা হয়। সো দেখা যায় যে অ্যাকোমোডেশনের প্রবলেমের যে প্রবলেমটা আছে সেটা এত সহজে, এত মানুষ আসার পর খুব সহজে এটাকে ডিমিনিশ করা বা এটাকে রোধ করা এটা সম্ভব না। সেজন্য যখন একটা স্টুডেন্ট নতুন আসে তখন তার পক্ষে নতুন করে অ্যাকোমোডেশন পাওয়াটা একটা চ্যালেঞ্জিং হয়, এবং আমার কাছে মনে হয় এটা প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে বা প্রত্যেকটা ইমিগ্রেন্টের ক্ষেত্রে প্রবলেম। যারা সুইডেনের সুইডিশ নাগরিক তাদের ক্ষেত্রে অ্যাকোমোডেশন পেতে সমস্যা হয় না, কারণ তাদের জন্য অ্যাকোমোডেশন বুক করা থাকে, তাদের জন্য অ্যাকোমোডেশনের একটা প্রায়োরিটি থাকে। কিন্তু যারা নতুন আসছে তো অলরেডি তো সব বাসা বুকড, তো তাদেরকে নতুনভাবে বাসা দিতে হলে নতুন করে বাসা করে তারপর দিতে হবে। সো সেই জন্য অলরেডি রুরাল ডেভেলপমেন্টের যেই কাজকর্ম সেটা চলতেছে, আরবানাইজেশনের যে ডেভেলপমেন্ট সেটা চলতেছে। আমি যখন হামস্তাদে আসছিলাম তখন অ্যাকোমোডেশনের অপরচুনিটি অনেক কম ছিল, কিন্তু এখন আস্তে আস্তে আমি 4-5 বছর পর আমি দেখতে পাচ্ছি যে হামস্তাদেও অ্যাকোমোডেশনের পরিমাণ অনেক বেড়েছে এবং অনেক মানুষই এখন অ্যাকোমোডেশন পাচ্ছে। বাট স্টিল ইটস এ প্রবলেম অ্যাকোমোডেশন। আমি সুইডেনে কি ভালো লাগে না সেটা নিয়ে আজকে যেই পর্বটা করলাম সেটা পার্ট 3 ছিল। আগামীতে আরেকজন কাপলকে নিয়ে আমি ইন্টারভিউ করেছি এবং তাদের কথাবার্তাগুলো, তাদের ভালো না লাগাগুলো নিয়ে আরেকটা পর্বে অন্য কোনো তথ্য নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। যারা নর্ডিক টার্মসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চান সুইডেন, ডেনমার্ক, নরওয়ে এবং ফিনল্যান্ডের জন্য তারা service@nordicterms.ac তে ইমেল করুন। আমরা আপনাদের সাথে যোগাযোগ করব এবং আপনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের সাথে কীভাবে প্রসিড করা যায় সেটা নিয়ে আমরা ফাইনালাইজ করব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং করোনার এই সময়ে সোশ্যাল ডিস্টেন্স 2 মিটার মেনটেন করুন প্রত্যেকের কাছ থেকে। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।